হায় খোদা, আজ কি স্বপ্ন দেখেছি। কে যেন ওই আশা আকাশের দ্বারে খুলে আমাকে ডেকে বলছে, ওরে তুই শীঘ্রই এই স্বর্গধামে চলে এসো। আমার মনে হচ্ছে মৃত্যু অতি নিকটবর্তী। আমি এখন কি করব? আমার একমাত্র নয়নমণি শিশু কামাল অবুজ, শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করি? প্রহরী, প্রহরী। আমরা হাজির হুজুর, আদেশ করুন। যাও প্রহরী, ওই উজির ওমর খান হোসনা বানু শিশু কামালকে পাঠিয়ে দাও। আমি তাই করছি মহারাজ। হ্যালো হ্যালো। উজির সাহেব, আজ নিশীতে কি স্বপ্ন দেখেছি। কে জানো আকাশের দ্বার খুলে আমাকে ডাকছে, তুমি শীঘ্রই এই স্বর্গধামে চলে এসো। উজির সাহেব, আমার মনে হয় আমি আর বাঁচব না। আমার একমাত্র বলিদানের টুকরো এই অবশিষ্ট কামাল আর এই রূপনগরের সিংহাসন রেখে গেলাম আপনার হাতে। আমার এই রাজ্যের হিন্দু মুসলমান গরিব দুঃখী তাদেরকে আপনি পুত্র সমতুল্য চিহ্ন করে তাদের সাথে তারা সুখী, আপনারা সুখী হবে। তাদের দুঃখে আপনারাই দুঃখী। জাহাপনা, আপনি একটু ধৈর্য ধরুন জাহাপনা। আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। জাহাপনা, এই অল্প বয়সে আপনি আমাকে একা রেখে পরপারে চলে যাবেন জাহাপনা। এতো না বেগম, এই দুনিয়া থেকে একদিন সবাই চিরবিদায় নিয়ে চলে জাহাপনা, হবে। কিন্তু আমি যে ভাবতে পারি না বেগম, এই অল্প বয়সে অকাল মৃত্যু আমার হাত ছাড়ি দিয়ে ডাকছে। এসো, এসো বাবা কামাল, তুমি আমার বুকে এসো বাবা। জানিস নে বাবা কামাল, শুধু আমার মনে এই দুঃখ রইল। আমি তোকে নিজ হস্তে রাজমুকুট ঘরে মাথায় পরাইতে পারলাম না। আজ বাবা, এই সিংহাসন জীবিত থাকতে দেখে যায় আমার কামাল এই রূপনগরের সিংহাসনে। জাহাপনা, 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 আপনি কথা বলবেন না জাহাপনা। আপনি আমাকে একা রেখে চলে যেতে পারেন না জাহাপনা। আমার উপযুক্ত না, তুমি এই রাজ্য পরিচালনা করবে।
সেজন্য কোনো চিন্তা করবে না উজির সাহেব। আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, আপনি সব সময় কাছে থাকবেন। আর আমি যদি কোনোদিনকে আপনাদেরকে অন্যায় বলে আমাকে ক্ষমা করে দিবেন। সত্যি সত্যি আমাদেরকে আপনি পরপারে চলে গেলেন যাবো না। বাউল 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 হে মেহেরবান খোদা, তুমি আর কি করলে? বাউল একটিবার কথা বলেন যাবো না। কেউ যাবে না সাথে আমাদেরকে ছেড়ে চলে গেলেন যাবো না। এক প্রাণী শিশু কামালকে নিয়ে কেমন করে দেবো? হে বাবা কামাল, তোমার কাঁদিস না বাবা। এই যে যাবার সে তো চলে গিয়েছে, শত কাঁদলেও যে সে আর কোনোদিন ফিরে আসবে না। মা সত্যি পিতা আমাকে মেরে ফেলেছে। আমি আর পিতাকে ফিরে পাবো না। না বাবা, আমাকে আর পিতা কি আমাকে আর আমার বাবা কামাল, তোকে আর কোনোদিন কামাল বলে ডাকবে না বাবা। এসো বাবা, তুমি আমার মুখে এসো। আমি কার
চল বাবা কামাল। এই রূপনগরের নবাবের মৃত্যুর পর থেকেই দেখে হোসলে বারো রাজ্য পরিচালনা করাচ্ছে। এখন আমরা ইচ্ছা করলেই এই সিংহাসন দখল করতে পারি। তুমি কি বড় জাফর আলী খান? উজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, এই সুযোগ আমরা হেলায় নষ্ট করতে পারি না। উজির সাহেব বলুন, কি উপায়ে সিংহাসন দখল করা যায়? দেখাবো হোসলে বারো ও শিশু কামালকে হত্যা করতে পারলে আমাদের এই পথ হবে একেবারে পরিষ্কার। আর সেই সাথে এই রূপনগরে আমি হব নবাব, আর তুমি হবে আমার প্রধান উজির। কিন্তু উজির সাহেব, শাহজাদাকে যদি এভাবে আমরা হত্যা করি, তাহলে এই রাস্তা একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। না না না, সেনাপতি জাফর আলী খাঁ তা কখনো হতে পারে না। ইব্রাহিম, তোমার এত বড় সাহস, তুমি আমাদের উপর দিয়ে কথা বলো? কথা দিতে নয় সেনাপতি জাফর আলী খাঁ, আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। ভুলে গেছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিবার খেতে পারছিল না, তার গলায় ছটফট করে কাঁদছিল, আপনি তো হাত ছিলেন তুমু ঠন্ডের জন্য। সেদিন এই নবাব আপনাকে রাস্তা থেকে ঘুরিয়ে নেই, এই নবাব দিয়েছিল, আর সেই নবাবের মৃত্যু হতে না হতেই আপনি করতে চান তার স্ত্রীর মধ্যে হত্যা। সাহস, তুমি আমাদের উপর দিয়ে কথা বলো? বেশ, তাই যাচ্ছি, কিন্তু যাবার বেলায় একটা কথা বলে যাচ্ছি। চুপ করো ইব্রাহিম! এই নবাব মহলে তোদের মতো জালিমদেরকে প্রতিবাদ করে না থাকলেও আমি ইব্রাহিম চুপ করে ঘরে বসে থাকবো না। আমার জীবন দিয়ে হলেও আমি নবাব পরিবারকে বাঁচাবো, নবাব পরিবার ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে নবাব পরিবারকে বাঁচাবে। সেনাপতি জাফর আলী খান, আমার তো সহ্য হচ্ছে না। চলো চলো জাফর আলী খান, চলো আমাদের পরামর্শ আমরা। হায় খোদা, এই লিখেছিলে তুমি আমার কপালে। স্বামী আমাকে একা ফেলে পরপারে চলে গেল, এখন আমি এই অবশ শিশু কামালকে নিয়ে আমি রাজ্য পরিচালনা কিভাবে করব? তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেব। কেন বাবা ইব্রাহিম, কি হয়েছে? ওই উজির নবাব আর সেনাপতি জাফর আলী খাঁ আপনাদেরকে হত্যা করতে চাইবে। আমাদের হত্যা করে তাদের কি লাভ? লাভ অনেক বেগম সাহেবা, লাভ অনেক। ওই উজির আপনাকে হত্যা করতে পারলে ওই উজির কা হবে রূপনগরের নবাব, আর সেনাপতি জাফর আলী খাঁ হবে তার প্রধান উজির। বাবা ইব্রাহিম, এখন আমি কি করব বাবা ইব্রাহিম? এই শিশু কামালকে নিয়ে আমি কোথায় যাব? তাহলে কি আপনি যাবেন না বেগম সাহেবা? না না বাবা ইব্রাহিম, আপনি কি ওই চান? শত্রুর ভয়ে আমার স্বামীর রাজ্য ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে কি আপনি চান বেগম সাহেবা এই রূপনগরের শেষ সম্বলটুকু নষ্ট হয়ে যাক? আপনি কি চান না এই রূপনগরের শেষ সম্বলটুকু পৃথিবীর বুকে বেঁচে থাকুক? এই রূপনগরের শেষ সম্বলটুকু পৃথিবীর বুকে বেঁচে থাকুক? না, আমি তা কখনো হতে দেব না। ওই শয়তান জালিমদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের বিশ্বাস। এসো এসো ভাই কামাল, এসো এসো ভাই কামাল। তুমি আমার বুক খালি করে আমার কামালকে নিয়ে যেও না বাবা ইব্রাহিম, আমি তাকে নিয়ে বাঁচবো বাবা। বাধা দিবেন না বেগম সাহেবা, বাধা দিবেন না।
কামালকে বাঁচতে হবে, কামালকে নিয়ে আমি রাজ্য ছেড়ে চলে যাব। তারপরে যে করে হোক, যেভাবে হোক, কামালকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। আবার পুনরায় এই রূপনগরের বস্তিতে আমি কামালকে প্রতিষ্ঠিত করবো। হৃদয়ের অনিমা, হৃদয়ের হত্যা! নির্মম হত্যা! শিশু কামালকে হত্যা, হোসনা বানুকে হত্যা, সেনাপতি জাফর আলী খান পথ হবে একেবারে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? আমি শেষ করে দিচ্ছি। আমাদের সে স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। জাফর আলী খান কি বলছেন উজির সাহেব? পালিয়ে গেল, ওই ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। পালিয়ে গেল? কিভাবে সম্ভব উজির সাহেব? আমি ভাবতে পারছি না উজির সাহেব, এত শত শত পারা সত্ত্বেও তারা কিভাবে পালিয়ে গেল? আমিও তাই ভাবছি জাফর আলী খান। ভুল হয়ে গেল, শিশু কামালকে হত্যা করার আগে ওই ইব্রাহিমকে আমাদের হত্যা করা উচিত ছিল। কিন্তু এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকো, এই বেঈমানগুলোকে খুঁজে এনে আমি করবে নির্মমভাবে হত্যা। আর সেই সঙ্গে এই রূপনগরের সিংহাসনে বসবো আমি হব রূপনগরের নবাব, আর তুমি হবে আমার প্রধান সেনা। চলো চলো জাফর আলী খান, চলো এসো। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। আমি যেভাবেই হোক ওই কদমালি চাষার বাড়িতে আশ্রয় নেব। তারপর শিশু কামালকে আমি কদমালি চাষার কাছে গুচ্ছিত রেখে আসব। কদমালি চাষা বাড়িতে আছো? কদমালি চাষা? কে ভাই? আমি ইব্রাহিম। তুমি এত রাতে চিন্তাপাতি থাকছ? এই গভীর রাতে তোমার বাড়িতে এসেছি একটি সন্তান দান করতে, কিন্তু তার পূর্বে তোমাকে আমি একটা কথা বলতে চাই। যে করেই হোক, যেভাবেই হোক, শিশু কামালকে তোমার নিজের ছেলের মতো করে মানুষের মতো মানুষ করবে। তারপর পুনরায় আমি শিশু কামালকে তোমার কাছ থেকে নিয়ে যাব। তোমাকে ছেলে দান করবে? হ্যাঁ কদমালি চাষা, আমি তোমাকে। এটা যে আমার ভাগ্য। আর কেঁদো না ভাই, কাদার সময় নাই। নাও ভাই, তুমি এই শিশু সন্তানটিকে তোমার নিজের মতো করে মানুষ করবে। তারপর আমি আবার এসে তোমাকে নিয়ে যাব ভাই। আর মনে রাখবে, ওর নাম পরিচয় তুমি গোপনে রাখবে। এই ছেলেটিকে তোমার ছেলে বলে পরিচয় দিবে। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ, আমাকে যে চলে যেতেই হবে, সেজন্য দুঃখ করিস না ভাই। আমি এসে তোর সাথে দেখা করব। নাও ভাই, তুমি ওকে দেখে রেখো, এসো বাবা। তুমি ওকে দেখে এসো, রেখো, তুমি দেখে আমার রেখো। বুকে এসো বাবা। তুমি আমার বুকে এসো। আমি যে ভাবতেও পারছি না। এজন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব, আমি যেমন করে হোক ওই শয়তান দুটিকে আমি হত্যা করব। তার পারবে না জাফর আলী খান। যে চলে গিয়েছে, শত চেষ্টা করলেও তোমরা তাদেরকে মারতে পারবে না। বেগম সাহেবা, আপনি কি বলতে চান? বলতো না জাফর আলী খান, এসেছি তোমাদের কাজের
হাত পড়তে। তার অর্থ কি? ওই খোদা যার ভাগ্যে মৃত্যু লেখে শত চেষ্টা করলেও তোমরা তাদেরকে মারতে পারবে না। তাই শিশু কামাল আজ এই জল্লাদের হাত থেকে মুক্ত হয়ে গেছে। আপনি কি বলতে চাচ্ছেন বেগম সাহেবা? আমরা এই শিশু কামালকে হত্যার ষড়যন্ত্র করছি? চুপ কর বেঈমান! বেগম সাহেবা, আরে হারে তুলে ফেলেছি। চুপ করেন বেগম সাহেবা। চুপ কর বেঈমান! তোদের হারে হারে আমি চিনে ফেলেছি। তাই ভাবছি তোদের এই বেঈমানের কি শাস্তি দেওয়া যায়। অসম্ভব! এই বেগম সাহেবা দিবে আমাদেরকে শাস্তি। এই বেগম সাহেবা হয়তো জানেন না যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। আমরা ইচ্ছে করলে আপনাকে এই নবাব মহলে বন্দি ভাবেও রাখতে পারি। আপনি কি জানেন আমাদের কথা না শুনলে আপনার ভাষণে অন্ধকার কারাগারে। কি তোদের এত বড় স্পর্ধা! বেগম সাহেবা, আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে করবি তোরা বন্ধি? এই গেছিস প্রহরীকে পাঠিয়ে দে। কেউ আসবে না, কেউ আসবে না। আপনার ডাকে কেউ আসবে না, কারণ আমরা যে সবাইকে টাকার বিনিময়ে আমাদের অনুগত করে রেখেছি। বাড়ি, আদেশ করুন জাহাপনা। ওই বেগম সাহেবকে বন্দি করো, ওকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কারাগারে। বেগম সাহেবের বন্দি করবো আমি? কোনো কথা নয়, বাড়ি বন্দি করো বেগম সাহেবকে। তাই করছি মহারাজ। বন্দি করো। ও খোদা, এই লিখেছিলে তুমি আমার কপালে। এই যারা আমার বেতনভুক্ত কর্মচারী ছিল আমি তাদের হাতে হলাম বন্দী। তুমি এই বেঈমানদের বিচার করো খোদা। তুমি এই বেঈমানদের বিচার করো। তুমি এই বেঈমানদের বিচার করো। আমাদেরকে দেবে বেগম সাহেব শাস্তি। আপনি এই শাস্তি সচক্ষে দেখে যেতে পারবেন না। তার আগে আপনি কারাগারে বসে খোদার নাম স্মরণ করুন। চলে যাও। ওরে, নিয়ে যাও বেগম সাহেবকে। ওই অন্ধকারে কারাগারে তাকে পাথর চাপা দিয়ে রাখছে। জাফর আলী খান, বলো। কোথায় গেল যে এই ছেলেটি? তাকে এখন স্কুলে ভর্তি করার তো প্রয়োজন। কাজল, কাজল, আপনারা কি দেখেছেন আমার কাজলকে? পিতা, পিতা গো, আপনি কেন আমাকে ডাকতেছেন? এসো বাবা, আমার কাছে এসো। কাজল, এখন তুমি লেখাপড়া করার উপযুক্ত হয়েছ। আমার ইচ্ছা তোমাকে স্কুলে পাঠিয়ে ওই লেখাপড়া শিক্ষা দিয়ে সুশিক্ষায় মানুষ করে তুলব। তুমি তার কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমারও তো মন চাই লেখাপড়া শিখতে। চলো বাবা, চলো চলো বাবা, তোমাকে আজ স্কুলে ভর্তি করে দেব। তাই চলুন পিতা, তাই। তাই চলো। এ রেখা, তুমি আমার কাছে পড়া নিয়ে আসো। এই আমি তোর কাছে পড়া দেব?
মাস্টার সাহেব আসুক, তারপরে তোকে দেখে নেব। এই ছেলে, কার কাছে পড়া দেবো কা? আমার ক্লাসের ছাত্রী আমার কাছে পড়া দেবো রেখা। এই জন্টু মন্টু, তোরা স্কুলে এত গোলমাল করছিস কেন? এখানে বস, ভালো করে পড়। পয়সা পড়বো? এই, তোমার নাম কি? আমার নাম মন্টু। তোমার নাম কি? আর আমার নাম জন্টু। আর তোমার নাম? আমার না রেখা। মাস্টার সাহেব, আপনার স্কুলে আসতে পারি? কে? আসুন, বলুন কেন এসেছেন? আমি এসেছি আমার এই ছেলেকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বেশ ভালো কথা। আমার স্কুলে ভর্তি ফিস ও মাসিক বেতন দিয়ে দিন। ভর্তি ফিস 30 টাকা ও মাসিক বেতন 20 টাকা, মোট 50 টাকা দিলেই হবে। মাস্টার সাহেব, আমার কাছে তো এখন অত টাকা নেই, আমি আপনাদেরকে কদিন পরে দিয়ে দেবো। তা হবে না, বাকির কারবার আমার স্কুলে নেই। টাকা ছাড়া তোমার ছেলেকে আমার স্কুলে ভর্তি করব না। মাস্টার সাহেব, আমরা গরিব মানুষ, আমার ছেলেকে আপনি দয়া করুন। তা হবে না, বিনা পয়সায় এখানে লেখাপড়া চলবে না। তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও। সালাম জানাই ওই হে মাস্টার গো, ও মাস্টার আপনার রোজা তোমাকে টাকা ছাড়া আমার স্কুলে ভর্তি করব না, তোমরা চলে যাও। খোকা, তুমি যতই অনুরোধ করো না কেন, তোমাকে আমি টাকা ছাড়া স্কুলে ভর্তি করব না।
বাবা কাজল, বাবা আমরা গরিব, তাই টাকা পয়সা দিতে পারবো না বলেই মাস্টার তোকে ভর্তি করবে না। কেন পিতা? আমি গরিব বলে আমার কাছে স্কুলে ভর্তি করবে না? এই গরিবের কি লেখাপড়ার ইচ্ছে নেই? না, গরিবদের লেখাপড়া শিখবার কোনো প্রয়োজন নেই। মাঠে গিয়ে কাজ করো আর ভাত খাও। যাও, তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও। দাঁড়াও, ছাড়। এই ছেলেটিকে আপনি তাড়িয়ে দিবেন না, ওকে স্কুলে ভর্তি করে নিন। গরিব বলে কি সে তো মানুষ, তারও তো মনে চায় সে লেখাপড়া শিখে। তুমি বুঝবে না রেখা, গরিবদের লেখাপড়া হয় না, কারণ তারা রীতিমতো বইয়ের খরচ জোগাতে পারে না। ওর বেতন, ওর খরচ আমি জোগাবো। এই নিন ছাড়, ভর্তি ফিসের টাকা। তোমার নাম কি যুবক, এবং তোমার পিতার নাম কি? আমার নাম কাজল, পিতার নাম কদম আলী চাষা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছ, আমি আশীর্বাদ করি তুমি ওই দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও। কাজল, তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আগামীকাল থেকে রীতিমতো স্কুলে আসবে। যাও, আজ তোমাদের সকলের আমার হুকুমে এই রাজ্যের সমস্ত লোক ভাবার করে, কিন্তু আমার ওই পথের কাঠা, ওই ইব্রাহিম ও শিশু কামালকে যতক্ষণ পর্যন্ত আমি হত্যা করতে না পারবো, ততক্ষণ আমার প্রাণের শান্তি নেই। পিতা গো, রেখা, আমি আপনাকে কতক্ষণ খুঁজে আসলাম। আমাকে তুমি খুঁজলে কেন মা রেখা? তাহলে কি তুমি স্কুলে যাওনি? না পিতা, আমার শরীরটা আজ বিশেষ ভালো নেই। কি মা রেখা? পিতা, আমার মনে ইচ্ছা হয়েছে আমি ফুল বাগানে বেড়াতে যাব। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। সে কি মা রেখা? এই সাত সকালে তুমি ফুল বাগানে যাবে কেন মা রেখা? সকালবেলা ওই ফুল বাগানে গিয়ে শীঘ্রই ফিরেছো। আমি যে বড় চিন্তায় থাকবো তোমার জন্য। ঠিক আছে পিতা, চলে বসে চলে সকালবেলা কত ফুল গো,
কোথায় শালা মদন? তুই মনে করিস যে আমার চোখ বেঁধে দিছিস বলে তোকে আমি খুঁজে পাবো না? একবার যদি ধরতে পারি তাহলে দেখাবো তোকে কানামাছির খেলার মজা। এই, তুমি না ভারী দুষ্ট হয়েছো। যা শালা, কারে ধরতে গিয়ে কাকে ধরে ফেলেছি। তুমি না ভারী দুষ্ট হয়েছো। এখন যদি কেউ দেখে বলতো তাহলে আবার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। বাবারে, তাহলে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, কামাল আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকে ধরে দেখা, তাই তো আমি এসে তোমাকে ধরে ফেলেছি। যাক, তুমিও তোমার সে মদনের মতো আমার অতি আপন। বারে, তোমার আপন হতে আমার বয়ে গেছে। রাগ করছো কেন রেখা? তুমি যদি আমার আপনজনই না হবে সেদিন স্কুলে ভর্তি ফিস দিয়ে দিয়েছিল কেন? জানি না।
কাজল। থেকে তুমি হলে আমার প্রাণের রেখা। কাজল, রেখা সময় অনেক হয়েছে, চলো আমরা চলে যাই। তাই চলো কাজল। কিন্তু প্রতিদিন সন্ধ্যায় আমার এই ফুল বাগানে তোমাকে আসতে হবে, আসবে তো? ঠিক আছে রেখা, আসবো। হাই গো কাজলের কোন সংবাদ পেয়েছে? না চাহাপনা, আমি রাজ্যের চারদিকে সব পাঠিয়েছি, কিন্তু কোথাও তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না চাহাপনা। আমাদের মনে হয় ওই বেগম সাহেবা ওই শিশু কামাল ও ইব্রাহিমের সংবাদ জানে। বেগম সাহেবা জানলেও তা বলবে না। জাফর আলী খাঁ, বলুন চাপড়া। বেগম সাহেবাকে দরবারে হাজির করো। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন, আপনি কি জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে? তা জানি, বন্দি যখন তুমি আমাকে করেছো, তখন যা ইচ্ছা তাই করতে পারো। এখন বলো, কেন আমাকে এই দরবারে নিয়ে এসেছো? ওই শিশু পুত্র নবাবজাদা কামাল ওই ইব্রাহিমের সংবাদ কি আপনি জানেন? না, তাদের সংবাদ আমি জানি না। জানেন না? কিন্তু আপনাকে এই বলতে হবে ওরা কোথায় আছে। ওরা কথায় আমি বলতে পারবো না। তুমি স্বেচ্ছায় না বললে এই চাবক দ্বারা বলাতে বাধ্য করব। তোমরা বিশ্বাস করো, এই শিশু কামাল কোথায় আছে আমি কিছু জানি না। এই চাবকের ভয় যে আমি গঠিত নই। বুঝেছি, আপনি বলবেন না। জাফর আলী খান, বলুন চাপড়া। আরম্ভ করো। শিশু কামাল ততক্ষণ পর্যন্ত তাকে সবক বলুন বেগম সাহেবা, কামালকে আপনি কোথায় লুকিয়ে গেছেন? আমি যে বলতে পারবো না কাপুর। বলতে আপনাকে হবে। আমি যেমন করে হোক আপনার মুখ থেকে কামালের সংবাদ খুঁজে বের করবো। বলতে পারে বেগম সাহেবা, আপনাকে বলতেই হবে। আপনি যতই সেবা করেন না কেন, নিশ্চয় আপনি জানবেন আবার আগামীকাল মারতে হবে আমার বাড়ির মুখ থেকে বাঁচতে হবে। শিশু কামাল কোথায় আছে না বলতে পারলে তাকে মারতে আবারও যাবো। ততক্ষণ পর্যন্ত তাকে শুধু যাবো যাবো যাবো।
পিতা পিতা গো এ বাবা, আরে বাবা, আমরা করি ওই ধনীদের সাথে বিষবাস আমাদের অপরাধ। তাই তোদেরকে কতবার বারণ করেছি, ওই পরলোকের সাথে তুই মিশতে চাইছি, কিন্তু কিন্তু আমার কথাতে তুই কিছুতেই শুনলি না। যদি যদি আমার কথা শুনতি তাহলে তো আজ এত তোর আঘাত পেতে হতো না। বুঝি পিতা, আমি সবই বুঝি, শুধু যে এইটুকু বুঝি না, ওই ক্ষুধার তৃষ্টি মানুষ বিষ্ট হয় কেন? যা বাবা, ঘরে যা, তাই কোনোদিন ওই বড়দের সাথে মিশতে যাবে না, তাহলে যে তাদের অপরাধী আমাদের তার শাস্তি ভোগ করতে হবে। না পিতা, আপনাকে শাস্তি পেতে হবে না, আমি যে আপনাকে আর মাথা নত করতে দেব না পিতা। আমি আমি আপনাকে কোনোদিনই বিপদে ফেলবো না। এখনো ছেলেটি সবকিছু বুঝতে শিখে, যদি শিখত তাহলে তো এত আঘাত পেত না, তাহলে তো আর এত আঘাত পেতে হতো না, তাহলে আর তো এত আঘাত ভাই গো কোথায় রইলো প্রাণের বন্ধু
রেখা আমি কখনো তোমাকে ছেড়ে দেব না। সত্যি রেখা, সত্যি। তবে হাত ছুঁয়ে বলো ও হাত ছুঁয়ে বলো ও আকাশে সূর্য আছে বেঈমান, তোর এত বড় সাহস! সামান্য চাষার ছেলে হয়ে এসেছো রাজকন্যার সাথে প্রেম করতে? তোর এত বড় সাহস! চুপ করো রেখা, দোষ নেই, সরে দাও এখান থেকে। আমি তাকে চাবুক মেরে ওর প্রেমের লীলা আমি শেষ করবো। ওর এত বড় সাহস! চুপ করো! আমি আজকাল কিছু পাই দেবো বলছি ওকে ক্ষমা করে দিন বৌমা, সরে যাও। বেঈমান, সামান্য চাষার ছেলে হয়ে এসেছে রাজকন্যার সাথে প্রেম। বল। হাইরে শুনুন শুনুন জাফর কথা
আমাকে বাঁচাও রেখা। বেশ, তোমার অনুরোধে আজ ওকে আমি আজ ক্ষমা করে দিলাম। আর যদি কোনোদিন দেখি তোমার সাথে চাবুক মেরে ওর আমি চামড়া তুলে নেব। চলে জনকা। আমার পুত্র অভিমান করুন না। অভিমান নয় রেখা, তুমি হলে ওই রাজকন্যা, আমি তো সামান্য চাষার ছেলে। আমার সাথে তোমার ভালোবাসা হতে পারে না রেখা, হতে পারে না। তুমি আমাকে ভুলে যাও রেখা, আমাকে ভুলে যাও। তুমি জানি রাখো বন্ধু, রেখা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে দিতে পারে, তবে তোমার ভালোবাসা কি বলতে পারবে না, কোনোদিনও না। তুমি কি বলছো রেখা? হ্যাঁ বন্ধু, আমি ঠিকই বলছি। এখন চলো আমরা এখন যাই, সবাই যাবে খুঁজছি। আই চলো রেখা, আই চলো। হাইরে কোথায় যাবো, কি করিবে
আমি যখন বন্ধুর বাড়ি যাব তাকে আমি বুঝিয়ে বলবো আমি তার চিনি, আমি শুধু তাই থাকবো। আমি যে তাকে ভালোবাসি আমি তাকে কখনোই বলতে পারবো না। যদি আমার কথা সত্য তাহলে এই অত্যাচারীদের চাবকের আঘাত তার খেতে হতো না। আর বলতে হবে না, যাবো না। আমি কাজলকে আচ্ছে করে শাসিয়ে দেব, সে কোনদিন আর অবাধ্য হবে না। তাই করো কত বলে, কারণ তোর স্পর্ধা সরিয়ে গেছে। আর যদি তোর ছেলেকে দেখে অন্যায় করে চলতে, ওই প্রাপ্যটা দুজনকেই আমি হত্যা আর করতে হবে না, যাবো না। আমি আজই সেই পথ বন্ধ করে দেব। মনে মনে রেখো কদমালে, এই তোর এই ছেলেই তোকে মৃত্যু ডেকে আনবে। যদি জীবনের মায়া থাকে তাহলে তোর ওই লম্বন ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দে, নইলে নইলে আমি তোমাকে ক্ষমা করব না। শোনো শোনো কথা বলে, এটাই আমার শেষ আদেশ। না না না, অসম্ভব। ওর জন্যই আমার এই পদে বলে অপমান হতে হচ্ছে। আমি আজই তাদেরকে তাদের বাবা বাড়ি ফেরাতে পারলে আমি নিজেই শান্তি পাবো। আমি নিজেই শান্তি পাবো, আমি নিজেই শান্তি পাবো। বলো খোদা, আজ আমি গরিব বলে আমি কি কাউকে ভালোবাসতে পারি না? ভালোবাসা কি আমার অপরাধ? তাই যদি হবে, কেন সহ মমতা দিয়ে এই দুনিয়ায় পাঠাইছিল খোদা? বলো 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 খোদা, বলো কেন পাঠিয়েছিল? আই খোদা, এই গরিব বলে কি আমার অভিশাপ ছিল? আমি কি ভালোবাসতে পারি না? কেন কেন খোদা, কেন? তুমি একা একা কি ভাবছো? ভাবছি মানুষ মানুষ কত এ কথা বলে আমাকে লজ্জা দিও না বন্ধু, আবার পাড়ার আঘাত দিও না বন্ধু। তোমাদের ব্যবহারে আজ আমি বলতে বাধ্য হয়েছি রেখা, তোমাকে ভালোবাসা অপরাধ হবে কেন? জানো বন্ধু, তোমার দুঃখটা কোথায়? তবু এত সহজে আমাদের ভেঙে বলে চলবে না বন্ধু। না না রেখা, তুমি আর আমার কাছে এসো না। বন্ধু, আমাকে ওই চাবুকের মুখে আর ঠেলে দিও না রেখা, ঠেলে দিও না। তুমি চলে যাও রেখা, তুমি চলে যাও। হাই গো বলো বলো সুজাতা
বন্ধু, আমি তোমাকে কত ভালোবাসি। তুমি যে আমার আশা, তুমি যে আমার ভরসা, তুমি যে আমার সকল সাধনা। আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারি না বন্ধু, আমি বাঁচতে চাই না বন্ধু। রেখা, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করতে পারি? তুমি হলে ওই রাজকন্যা, আর আমি যে সামান্য চাষার ছেলে। অকথা বলি আমার প্রাণে আরাগত হলো বন্ধু। এই নির্বাচনে তুমি ছাড়া আর কেউ নেই। আমি চক্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে স্বামী বলে গ্রহণ করলাম বন্ধু। শোনো রেখা, আমিও আজ তোমার মাথায় হাত দিয়ে ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে স্ত্রী বলে হৃদয়ে স্থান দিলাম। রেখা, আমার রেখা, চলো ওই গাছের ছায়ায় বসে আমরা একটু বিশ্রাম করি। ঠিক সময় এসেছি, দুজনকে একসঙ্গে পেয়েছি। এখন জাহাপনাকে সংবাদকে দিয়ে আসি। ওই দেখুন এত বড় সাহস! তুই আমার মেয়ে রেখার সাথে প্রেম করছিস? এই বাহন যাবো। এই শান্তি তোকে অপরাধ আমি করেছি, শাস্তি যা দিতে হয় আমাকে দিতে শাস্তি তোকে প্রেমের সাথ কি
হব না। এই শয়তানকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকারে তুমি পাথর চাপা দিয়ে রাখবে। আপনার আদেশ শিরোধার্য। শীঘ্র তাই করো তুমি। এই শাস্তি তোকে পেতে হবে ওই অন্ধকারে কারাগারে বসে চিরদিনের জন্য তুই পাশে করে অন্ধকারে কারাগারে চোখে পাথর চাপা দিয়ে রাখবে। আমার হুকুম তামিল ধরে তুই এই রাজ্যে যে কলঙ্ক সৃষ্টি করেছিস পৃথিবী বিভয় না হওয়া পর্যন্ত নারী জাতি তোর জন্য কলঙ্ক স্বরূপ চিহ্নিত থাকবে। আমি বন্ধুকে ছাড়া বাঁচতে পারবো না।